হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ভিডিওটা গতকালকে দেওয়ার কথা ছিল, আর বলো না, এত পরিশ্রম হয়েছে। কালকে শরীরটা একদমই ক্লান্ত লাগছিল, ইচ্ছেই করছিল না যে ভিডিওতে ভয়েসটা করি। ভিডিও তো রেডিই ছিল, কিন্তু দিতে পারিনি। বিকেল অবধি ব্লগ করে তো দেখতেই পারলে, তোমাদেরকে সব জিনিসপত্র দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। আর আজ তো রাত 12টার সময় গোপালকে দেব, তো সেই কারণে মেয়ে বসেছে সন্ধেবেলায় গোপালকে অঙ্গরাগ করতে। ওর তো করাই ছিল, তো এগুলোকে পুরো পরিষ্কার করে ওকে আবার নতুন করে সাজাবে। তো সেই কারণে মেয়ে দেখো এখানে সব নিয়ে বসেছে। এগুলো হচ্ছে ফেব্রিক নিয়েছে, তুলি নিয়েছে, আর এখানে ওই যে গোপাল পরিষ্কার ঠাকুর পরিষ্কার করার যে লিকুইডটা থাকে ওটা নিয়েছে। নিয়ে এখন গোপালকে পরিষ্কার করবে। এখনও ঠাকুর ঘরের দিকে যায়নি, শুধু মেয়ে গিয়ে সন্ধে ধরিয়ে গোপালকে নিয়ে এসেছিল, ঘরে বসে বসে ও করছিল। আমার তো ঠাকুর ঘরের ওদিকে কাজ আছে, তো ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে ভিডিওটা আরম্ভ করি। এই যে পেতল ঠাকুর পরিষ্কার করার যে লিকুইডটা আছে ওটা দিয়ে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছে। এখন আর তোমাদের দেখাচ্ছি না, এবারও বসে বসে ওটাকে এঁকে ঠেকে পরিষ্কার করুক। আমি এই দেখো গোপালকে নিয়ে এসে একটুখানি খেতে দিলাম। সন্ধে তো আগেই ধরানো হয়ে গেছে, সন্ধেটা ধরানোর সময় ওকে সঙ্গে সঙ্গে খেতে দিই না। সন্ধেটা ধরিয়ে একটু ঠাকুরের নাম গান করে তারপরে ওকে খেতে দিই। তো ওকে খেতে দিতে নিয়ে এসেছি এখন। তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে আবার মেয়ে ওকে নিয়ে যাবে। আমি জামাকাপড় ছেড়ে তখন তো দেখতেই পারলে তোমাদেরকে দেখালাম সমস্ত জিনিসগুলো। তো তারপরেই কিন্তু আমি আবার গা হাত পা ধুলাম, একেবারে জামাকাপড় পুরো চেঞ্জ করে গা হাত পা ধুয়ে আবার ঠাকুর ঘরে এসেছি। কারণ এরপর থেকে আমার পুরোটাই ঠাকুরেরই কাজ করব, তো সেই কারণে ভাবলাম একেবারে একটু স্নানই করে আসি। বাজার টাজার থেকে এসছিলাম, ঠাকুরের সমস্ত জিনিস ধরবো। ফুলের আর ফলের যা দাম বলো না, কোনো পুজো একটা করতে গেলে মোটামুটি এখন আর কিন্তু কম টাকাতে কিছু হয় না। তবে তোমরা তো জানোই পুজো করতে আমার খুব ভালো লাগে, যেমনই পরিস্থিতি থাক না থাক। তো আমার ঘরে এই কিছু কিছু পুজো আছে, এগুলোকে আমি বাদ দিতেই পারি না। প্রতি বছরই নিজের সাধ্যমতো চেষ্টা করি এই জন্মাষ্টমীটা পালন করার জন্য, কিন্তু প্রত্যেক বছর তো আর একরকমভাবে হয়ে ওঠে না। যতটা পারি ততটা চেষ্টা করি। এখানে বাজার থেকে যা এনেছি, দোকান থেকে যা এনেছি, মুদি মশলা সব আছে এখানে। এখন সব কিছু এগুলো ঢেলে আলাদা আলাদা করে গুছাবো। ফলটা আলাদা গোছাবো, এইগুলো দোকান বাজারগুলো আলাদা গোছাবো। এখনও দিদি আসেনি, তো ভাবলাম দিদি আসার আগেই এই কাজগুলো করি। তোমাদেরকে তো সেই দেখিয়ে আসলাম না যে দিদিদের বাড়িতে জল উঠেছে। আমরা চলে আসার পর তো বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছিল, এক ঝলকা ভালো বৃষ্টি হয়েছে। তো তখন দিদি ফোন করলো যে ওদের বাড়িতে অনেকটা জল উঠে গেছে ঘরের মধ্যে। সামনে দিয়ে সেই ইট দিয়ে গাঁট করা ছিল, ওটা ভেদ করে জল ঢুকে গেছে। তো আমি বললাম যে একেবারে জামা কাপড় নিয়ে চলে আয়। তো যাই হোক, গুলুর পরীক্ষা বলে আসবে না করছিল, তবু আমি বললাম, কারণ ওদের টাথরুমের সমস্ত কিছু জল ভরে গেছে। তো সেই কারণেই ওর আসতে জিনিসপত্র গুছিয়ে একটু দেরি হবে। তো আমি এখানে ফল নিয়ে এসেছি। দেখো, তরমুজ কিনতে গেলে এখন তো আর মানুষকে বিশ্বাস করা যায় না, আর ফলের মধ্যে একটু তরমুজ না দিলে ভালোও লাগে না। এই ফল আর ফুল যেন একদম আকাশ ছোঁয়া। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো না যে দিদি সেদিনকে গোপালের যে মোটকটা কিনলে কত দাম নিয়েছে। বলবো, দাঁড়াও, যখন পড়াবো তখন তোমাদের বলছি। তো গোপালের মার্কেটিং করা থেকে শুরু করে, ফল বাজার করা থেকে শুরু করে সব কিছু প্রচুর দাম। তো আমি ফল বেশি আনিনি। দেখো, একটা তরমুজ এনেছি, এখানে হাফটা এখন দেব রাত্রিবেলায়, আর একটা একটা করে ফল নিয়ে এসেছি 3-4 রকমের। তো এগুলোকেই রাত্রিবেলায় কেটে দেব। আর যেই জিনিসটা সবথেকে হাস্যকর জিনিস, আমি কোনো সময় তাল কিনি না, তো তালটা নিয়ে এসেছি। আনার পরে আমি ফলটা গোছাতেই দিদি চলে এসেছিলো। তো দিদি আমাকে দেখেই বললো যে বোন, তালটা ভালো আনতে পারিসনি, আর একটু নরম দেখে আনা দরকার ছিল। আসলে প্রতি বছরই জন্মাষ্টমীতে তালটা আমি কিনি না, নেয় দিদি নিয়ে আসে, নেয় মাকে দিয়ে আনাই, না হলে তোমাদের দাদাভাই নিয়ে আসে। এই বছর আমি নিজে কিনেছি, দেখতেই পারলে, আর তোমাদের দাদাভাইও হাত দেয়নি। আমি বুঝতেই পারিনি। দিদি বলছে তালটা পুরো শক্ত, গোলাতে গেলে খুব কষ্ট হবে।
তো আমি বললাম যে ঠিক আছে, আনা যখন হয়ে গেছে আর কি করব বলো, 80 টাকা দাম নিয়েছে। আর হ্যাঁ, এক দিদিভাই ভালো বলেছে, দিদি মানে আমি তাল কিনেছি, তাদের ওখানে নাকি তাল পড়ে থাকে। সত্যিই তাই জানো, ছোটোবেলায় আমাদেরও তাই হতো, যখন আমাদের বাড়িতেও এরকম মানে গোপাল ছিল না বিয়ের আগে বাপের বাড়িতে, মানে তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু তালের বড়া হতো। আর তালের বড়ার সময় আমরা কি করতাম জানো তো, তাল গাছের তলা থেকেই তাল কুড়িয়ে নিয়ে আসতাম। আমার বাপের বাড়িটা এখন যেরকম জায়গাটা দেখো, তখন ওরকম ছিল না, কোনো বাড়িঘর ছিল না, তাল গাছ, খেজুর গাছ, আম গাছ এই সমস্ততেই ভরা ছিল। আর সত্যি কথা, এই তাল আমরা কোনোদিনও কিনে খাইনি। তো তাল কুড়িয়ে আনতাম, তাল কুড়ানো তাল দিয়েই মা তালের বড়া করতো। আবার তাল শাঁস যখন খেতাম, ওই তাল গাছ থেকে মানে কাকুরা আসতো ওখানে তালের শাঁস পাড়তে, তো তখন ওখানেই খেতাম। আর এখন যা জিনিস সেগুলো সবই কিনে খেতে হয়। দেখো, আমাদের সময়ের সঙ্গে সঙ্গে এই আমার মেয়েদের সময়টা একদমই মিল খায় না। আমরা কত হাসি মজা আনন্দ করে নিজেদের সেই সময়গুলো কাটিয়েছি। তাই ভাবি, তখন তো কারেন্ট ছিল না, তাড়াতাড়ি করে 8টা সাড়ে 8টার মধ্যে পড়াশোনা হয়ে যেত, তাড়াতাড়ি করে খেয়ে শোয়ারও একটা তাড়া ছিল। আর মানে পড়া হয়ে গেলেই একটা লুকোচুরি খেলা, মানে বেশ মজার কেটেছিল। কিন্তু এখনকার আর সেই মজাটা নেই। সব কিছুই হয়, কিন্তু সব কিছুই যেন সব টাকার সঙ্গে তুলনা হয়, তাই না? তো যাই হোক, দেখো দিদি তো চলে এসেছে, আর দেরি করিনি, আমি এদিকে দিদিকে গুছিয়ে দিলাম। তো এই কাজটা তো আমার কম্বো না, কারণ আমি এই কাজটা একদমই পারি না। দিদি অনেক কষ্ট করে গোলাচ্ছিল, সেটা আমি দেখেই বুঝতে পেরেছিলাম, কারণ তালটা প্রচুর শক্ত ছিল। লাস্টে আমি দিদিকে বলছিলাম যে দে, আমিও একটুখানি ডলে ডলে দিই, তো বললো না থাক, আমিই করব। আমি এদিকে দেখো মাখতে নিয়েছি সুজি ময়দা। এই সুজি আর ময়দাটাকে একসঙ্গে মেখে এখন রেখে দেবো, এটা মালপোয়ার জন্য। তো এদিকে গুলুও পড়ে চলে এসছে, দিদি আসার কিছুক্ষণ পরেই গুলু এসছে, কারণ দিদি তো আসতেই চাইছিল না, আমার জোর জবস্তিতেই এসছে যে ঠিক আছে চল, আমার তো এখন থাকার জায়গার অসুবিধা নেই, তো তুই ওই জলের মধ্যে কষ্ট করবি কেন। তো দিদি আসতে চাইছিল না, কারণ গুলুর পরীক্ষা বলে। তো আমি বললাম ঠিক আছে চল, হয়ে যাবে, তোমাদের দাদাভাইয়ের যেহেতু এখন কাজ নেই, বাড়িতেই আছে, দেওয়া নেওয়ার অতটা অসুবিধা হবে না। তো দিদি অনেক কষ্ট করে তাল গুললো, আর মাঝখানে কিন্তু আমরা চাও করলাম, চাও খেলাম। তো খেয়ে দিয়ে দেখো এখানে তোমাদের দাদাভাই আমাকে নারকোলটা কুড়িয়ে দিয়েছে। আর আমার আজকে খাটনির কাজগুলো করতে হয়নি, কেন জানো তো, তাল গোলাটাও একটা খাটনি, নারকোল কোড়ানোটাও একটা খাটনি। কারণ আমি এই হসপিটাল থেকে আসার পর থেকে না, আমার এমনিতে তো শারীরিক সমস্যা আছেই, তার মধ্যে সবথেকে বড় সমস্যা জানো কি, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি না হাতে আগের মতো জোর পাই না। ময়দা মাখি, তাতেই আমার কষ্ট হয়, আমি অনেক কষ্ট করে আটা ময়দা মাখি জানো না, তো আগের মতো সেই হাতের জোরই পাই না, কেন কি জানি, হাত দুটো যেন পুরো অবশ হয়ে যায় কাজ করতে করতে। তো এই কাজগুলো আমার করতে খুবই কষ্ট হয়। তাই তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আমাকে দাও, আমি নারকোল কুড়িয়ে দিচ্ছি, আর দিদি তো তালটা গুলে দিচ্ছে। দিদি তাল গুলে ওদিকে একেবারে তালের জন্য, মানে তালের বড়ার জন্য পুরো মাখিয়ে রেখে দিল, আর আমি ওদিকে মালপোয়াটা তো আগেই মাখিয়ে রেখেছি। তার মাঝখানে করে নিলাম তোমার নাড়ু, নারকেলের নাড়ু করলাম, চিনির নাড়ু করেছি, তো ওটা এখন নামিয়ে রাখলাম। আর ওই কড়াই আর ধুলাম না, এখানে বসিয়েছি তালের ক্ষীর। তো আমি কোনোটাই তোমাদের বলতে পারবো না কি কি দিয়েছি, ওই তালের জিনিস, কারণ দিদি ওগুলো সব কিছু দেখেছে। তো দিদি এবার করবে, তালের বড়াটাও ভাজবে, মালপোয়াটাও ও ভাজবে, আমি নাড়ুটা করে ছেড়ে দিলাম। কারণ ওরা সবাই বলে আমি নাকি আমার শাশুড়ি মায়ের মতো একদম নারকেলের নাড়ু করি। নারকেলের নাড়ু বলতে চিনির নাড়ুটা আমি আমার শাশুড়ি মায়ের মতো করি। এদিকে তালের ক্ষীরটাও হয়ে গেছে, এই যে দিদি করেছে তালের ক্ষীরটা, আর এদিকে আমার নাড়ুটাও করা হয়ে গেছে। এই যে নাড়ুটা, আজকে চিনির নাড়ুটা একদম সাদাই হয়েছে। এই দুটোই এখানে ঢাকা দিয়ে রেখেছি, এখন আর ঠাকুর ঘরের দিকে নিলাম না, এরপরে ঠাকুর ঘর গোছাতে যাব। আর এগুলো সব গুছিয়ে তুলে দেবো, এগুলো কালকে সব ভোগের জন্য রান্নায় লাগবে। আর দিদি এখন তালের বড়ার ভাজাটা বসিয়েছে। দিদিকে বললাম এখন সব ভাজতে না, মোটামুটি ঠাকুরের কড়াইতে এখন কিছুটা মতো ভাজতে, যাতে রাতের জন্য দিতে পারি আর কালকের জন্য থাকবে। আর বাদ বাকিটা আজকে আর ভাজবো না, কালকে দিদি আসার পর তারপরে ভাজবে, কারণ দিদি বাড়ি চলে যাবে। আর এখানে মালপোয়াটা মাখা আছে, মালপোয়া এখন কটা ভাজা হবে, ঠাকুরের আন্দাজ করে দেওয়ার মতো ভাজা হবে, তারপরে এগুলো সব ফ্রিজে রেখে দেবো, একেবারে কালকে ভাজা হবে। কেননা ওরও বাড়ি যেতে যেতে অনেকটা টাইম হয়ে যাবে, আর আমারও ঠাকুরের ওদিকটা পুরো গোছানো বাকি আছে, ওই কারণে অল্প করে করব। একটা ওই ঝাঁঝরি হাতা হলে ভালো হতো, কিন্তু নেই, সেই কারণে খুন্তি দিয়েই হচ্ছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, দেখো বেশ সুন্দর ফুলেছে, এই যে এত কটা হয়ে গেছে।
যত মাখা থাকবে তত ফুলবে। হ্যাঁ হয়ে যাবে। আর কটা দে, কেন ওই বড় থালার মধ্যে সাজাবো তো, আর কটা দে। তো আমি আর কি করব, দেখলাম ওখানে তো আমার আর কোনো কাজ নেই, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদি ওগুলো ভাজবে। চলে আসলাম ঠাকুর ঘরে, ভাবলাম না চলো দেখতে দেখতে 9:45 মতো বাজে। তো ভাবলাম এইপর থেকে আস্তে আস্তে করে ঠাকুর ঘরটা গোছাতে থাকি। আমাদের এখানে অনেক বাড়িতেই না সন্ধেবেলায় দিয়ে দিয়েছে, জানো তো, সন্ধেবেলা অনেকে দেয়, কিন্তু আমি প্রতিবারের মতোই এই একটা নিয়মই পালন করি। এই গোপাল সোনাকেও কিন্তু আমার শাশুড়ি মাই আমাকে দিয়েছিল। প্রথমে আমার জায়ের ঘরে গোপাল দিয়েছিল, তারপরে একদিন আমি বাপের বাড়িতে গেছিলাম। তো আমার ভালো মনে আছে, একদিন আমি বাপের বাড়িতে গেছিলাম, গিয়ে ওখানে 2 দিন থেকেছিলাম। তারপরে বাড়িতে যখন এসেছি, আমার শাশুড়ি মা একটা ছোট্ট থালার মধ্যে বসিয়ে, পেতলের একটা থালাতে বসিয়ে আমার গোপালকে নিয়ে এসেছিল ঘরে। আমার শাশুড়ি মা নাকি স্বপ্ন দেখেছিল, তাই স্বপ্ন দেখেছিল বলে 2 বউয়ের ঘরেই 2টো গোপাল এনে দিয়েছে। তো যাই হোক, যেদিন থেকে গোপাল নিয়ে এসেছি, মানে শাশুড়ি মা দিয়েছে, পরের দিনকেই আমি, তখন কিন্তু গোপালের পুজো টুজোও হয়নি, গোপাল প্রতিষ্ঠাও হয়নি, তখন যেহেতু সদ্য ঘরে নিয়ে এসছে, আমি পরের দিনই ওর জামা কাপড়, খাট, বিছানা সমস্ত কিছু কিনে নিয়ে এসে ওকে কিন্তু আমি আগে সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখতে দেখতেই আজ আমার গোপালের বয়স 8 বছর হলো। 7 বছর না, 5 বছরে ওর বড় করে জন্মদিন করেছিলাম। তো সেই বছরটা আমি ফার্স্ট ভিডিও করি তখন ইউটিউবে। তো তখন তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার আগের চ্যানেলে ওই ভিডিওটা। তো সেই বছর আমি 5 বছরে ওর অনেক বড় করে জন্মদিন করি। তো দেখতে দেখতে আজকে 7 বছর। মোটামুটি দোলনা সাজিয়ে ঠাকুর ঘরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। বাজে এখন 11:10। এইমাত্র দিদিরা গেল। তো আমাদের দুপুরবেলা তো খাওয়া দাওয়া কিছু ছিল না, রান্নাবান্না কিছু ছিল না। দিদি আবার আলু ভাজা করে দিয়ে গেছে। আলু ভাজা করে রান্নাঘরের যা বাসন কোসন আছে এগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করে দিয়ে গেছে। আলু ভাজাটা আমি এক্ষুনি ঢাকা দেবো। মেয়ে আর গুলুকে বললাম, ও গুলু আছে, গুলুর কালকে পরীক্ষা আছে। এই যে গুলুর কালকে পরীক্ষা আছে, তো সেই প্রজেক্টের কাজগুলো মেয়ে আর ও দুজনে মিলে করছে। কালকে সকাল 6:30টার সময় তোমাদের দাদাভাই ওকে গাড়ি করে স্কুলে নিয়ে যাবে। আমার ভোরবেলা উঠে ওকে রেডি করে দিতে হবে। দিদি বলেই ছিল যে না বাড়ি নিয়ে চলে যাই, আমি বললাম না থাক, তোমাদের দেখালাম না যে ওদের বাড়িতে কী অবস্থা। তো আমি বললাম ঠিক আছে এখানেই থাক। দিদিকেও বলেছিলাম অনেকবার থাকতে, তো ওরা চলে গেল। ওর যেহেতু শাশুড়ি মা আছে, খেতে দিতে হবে, তো একেবারে সেই কারণে চলে গেল এত রাত্রিবেলায়। 11টা বাজে, 11:10 বাজে। এখন আমার ঠাকুর ঘরের ওদিকে মুছে ছেঁচে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখন ফলটা কাটবো, আর ওইদিকে তালের বড়া, মালপোয়া, ওগুলো সব কিছু গুছিয়ে টুচিয়ে বাটা সব রেডি করব। করে গোপালের স্নানের জিনিসও সব গোছানো হয়ে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি। তারপরে হাত মুখ ধুয়ে আমি নাইটি চেঞ্জ করে শাড়িটা পরবো, ততক্ষণে দেখতে দেখতে 12টা বেজে যাবে। তো তারপরে গোপালকে স্নান করাবো, আর গোপালকে সব দিয়ে ঠিয়ে তারপরে পুরো ঘর পরিষ্কার করব। জানি না আজকে শুতে শুতে কটা বাজবে, লাস্ট অবধি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, ঠিক আছে পুরো। হ্যাঁ এগুলো সব ওখানেই রাখবো। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে শোবো, তাহলে কালকে অতটা চাপ হবে না। কালকে সকালবেলায় ভোগের রান্নাবান্নাগুলো আছে, তাড়াতাড়ি করে আবার 12টার মধ্যে ভোগটা দেবো, সেই কারণে খুব তাড়াতাড়ি করতে হবে। আজকে অনেকটা গুছিয়ে রাখলে কালকে অতটা প্রেশার হবে না, ঠিক আছে। তো চলো এখন ফলটা কেটে মিষ্টি টিষ্টি যা দেবো ওগুলো গুছিয়ে নিই, পরে তোমাদের দেখাচ্ছি। একেবারে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নেবো, ঠিক আছে। চলো তারপরে পুজো করবো। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ফল কাটা, এইদিকে সব মিষ্টি নাড়ু ঠাড়ু দিয়ে এই একটা বাটা করেছি। এটা তো ফলের বাটা করলাম, এই একটা ফলের বাটা করেছি। একরকম করে সব ফল কেটে দিয়েছি। আর এখানে নাড়ু দিয়ে আর সব মিষ্টি দিয়ে আর তালের ক্ষীরটা দিয়েছি, এখানে একটা বাটা করেছি। আর এখানে মাখন মিশ্রি দিয়ে একটা বাটা করেছি, আর দই, আর এখানে তালের বড়া আর মালপোয়া দিয়ে একটা বাটা করেছি। ব্যাস এই যে খাবার দাবার রেডি করেছি। আর এখানে স্নানের জন্য সমস্ত কিছু রেডি করেছি, পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তো সব কিছু রেডি করেছি এখানটায়, ঠিক আছে। তার সঙ্গে আমি গোলাপ জল নিয়েছি আর অগরু নিয়েছি, এই দুটো নিয়েছি। আর এখানে আমার কাছে গামলা বা একটা উঁচু থালা মতো নেই, জানো তো, পুষ্পপত্রটাই আছে, আর পেতলের কিছু থালা আমার এখানে নেই, সব বাপের বাড়িতে আছে। তো এইটার মধ্যেই স্নান করাবো। এখানে আমি ওই অষ্টগন্ধা দিয়ে একটুখানি এঁকে নিয়েছি, আর তুলসী পাতার ফুল দিয়ে এখানটায় রেডি করেছি। আর এখানে সব কিছু নিয়ে নিয়েছি, যা স্নান করে পড়বে। আর ওদিকে প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধুনুচি সব রেডি করে রেখেছি। আর এখনও গোপাল সোনাকে বসাইনি,
তো ফাইনাল লুকটা তোমাদের ভালো করে দেখাবো, ঠিক আছে, সামনে থেকে পরে দেখাচ্ছি। ও পুরো সেজে গুজে রেডি হয়ে গেছে, শুধু গয়নাগাটিগুলো পরে পরাবো, স্নান করে তারপরে পরাবো। আমিও শাড়ি পরে নিয়েছি। বাজে কটা বাজে গো? 11টা 50। আর 10-15 মিনিট আছে, ব্যাস আমার এখানে সব কিছু রেডি হয়ে গেছে। শুধু এখন প্রদীপ ধূপকাঠি এগুলো জ্বালাবো, জ্বালিয়ে তারপরে 12টা বেজে 5 হবে, তারপরে ওকে স্নান করাবো। স্নান করিয়ে সব কিছু নতুন জামা ঠামা পরিয়ে খেতে দেবো, ঠিক আছে। চলো এবার আমি একটু বসি, আমার শাড়ি পরাও হয়ে গেছে। ভেবেছিলাম একটু আলতাও পরবো, তাও এখন আর না থাক, আজকে আর পরবো না, কালকে পরবো। আর বাইরের লাইটটা জ্বালিয়ে রেখেছি এখন, না হ্যাঁ বাইরের লাইটটা জ্বালানো আছে বলে তাই একটু আলো মনে হচ্ছে। বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে। তো চলো পরে এখন একেবারে টাইম হোক, পরে পুজো দিচ্ছি, পরে দেখাচ্ছি আবার। বারোটা বেজে গেছে, গোপালকে স্নান করানো আরম্ভ করেছি। প্রথমে ঘি দিলাম, মধু দিলাম, তো এক এক করে পঞ্চামৃত সমস্ত উপকরণ দিয়ে কিন্তু একটা একটা করে ওকে স্নান করানো আরম্ভ করেছি। তো প্রতি বছরই এইভাবেই করাই, আর প্রতি বছরই মেয়ে ওকে একটা করে নতুন লুক দেওয়ার চেষ্টা করে। প্রতি বছরই একটু 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 করে আমার গোপাল সোনার মুখটা যেন দিনের দিন একদম অন্যরকম হয়ে যায়। মানে এই একটা বছর মুখটা দেখতে ওর একদম একরকম লাগে, আবার আরেকটা বছর সামনের বছর জন্মাষ্টমীতেই তখন আবার কিন্তু একটু এঁকে ঠেকে ওকে আবার একটা নতুন রূপ দেওয়া হয়। স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, নতুন একটা তোয়ালে নিয়ে এসেছি। আজকে সব কিছুই ওর জন্য নতুন নতুন নিয়ে এসেছি। তবে খুব ইচ্ছে ছিল কি জানো তো, ওর কোমরের বিছে, পায়ের নুপুর, হাতের চুড়ি, রূপোর বাঁশি সমস্তগুলোই একটুখানি পালিশ করে আনার, কিন্তু আর হয়ে উঠলো না। ভাবলাম ঠিক আছে চলো, গয়নাগাটি তো নতুন কিনে নিয়ে এসেছি, পুজোর আগে ওর জিনিসগুলো সমস্ত পালিশ করিয়ে নিয়ে আসবো। জামাটা এত ভালো লাগছিল, আমি প্রতি বছরই চেষ্টা করি সাদার মধ্যে একটু জামা পরানোর। গত বছরও তোমাদের মনে আছে নাকি জানি না, আমি কিন্তু সাদা ধুতি পরিয়েছিলাম, তবে এইবার আর সাদার মধ্যে ধুতি পাইনি, তো সেই কারণে লাল আর সাদার মধ্যে ঘাগরা নিয়ে এসেছি। আর আজ পুরোটাই কিন্তু ওকে ফুলের সাজ দেব, তো সেই কারণে মতি টগর মানে টগর ফুলের যে কড়িগুলো হয় না, তো ওগুলো তুলে নিয়ে এসে দুটো কানের পরিয়েছি। আর সাথে তো এখানে প্রদীপ ধূপকাঠি সমস্ত কিছু জ্বালিয়েই রেখেছি। আর চলো তোমাদের এইবার ওর ফাইনাল লুকটা দেখাই। আজ পুরোটাই ফুলের সাজ দিয়েছি, তো দেখো ফুলের মুকুট নিয়ে এসেছি, আর মতি টগর দিয়েই একটা ফুলের মালা বানিয়ে নিয়ে এসেছিলাম, আর এই যে নতুন বাঁশিটা ওর হাতে দিয়েছি। তো কেমন লাগছে গোপাল সোনাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আজকে তো ওরই দিন। তো প্রতি বছরই আমি শুধু একটাই প্রার্থনা করি যে গোপাল, আমি যেন প্রতি বছরই তোকে আমার সাধ্যমতো প্রতিটা বছর এইভাবে তোকে দিতে পারি, আমি যেন সুস্থ থেকে তোকে এইভাবে দিতে পারি। তবে আমি চিন্তা করি না, আমি যদি নাও থাকি আমার মেয়ে যে গোপালের সেবা করবে এটা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করি। ও তো ভাই বলতে অজ্ঞান, তো সত্যি কথা বলতে ও গোপালকে এতটা ভালোবাসে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সব কিছুতেই গোপাল আগে, ওর গোপাল নিজে একটা ভালো কিছু খেলেও আগে গোপালের জন্যও কিন্তু একটা সাথে করে নিয়ে আসে। তো গোপাল সোনাকে এখানে দোলনায় বসালাম, দোলনাটাও দেখতে পারলে সাজিয়েছি, সাজানোটা কেমন হয়েছে সেটাও বলবে। আর এখানে সমস্ত কিছু বাটা ওর সামনে দিলাম, যা যা ওর জন্য আমি এই রাতের বেলায় আয়োজন করেছি সেগুলো দিলাম। এরপরে কি করব, এরপরে সব কিছু রেডি করে নিয়ে চলো আরতিটা করে নিই।
পুজো করা কমপ্লিট হয়ে গেছে। কটা বাজে চলো তোমাদের দেখাই, 1:45। সমস্ত কাজকর্ম সেরে এই সবে উঠলাম। ঠাকুর ঘর পরিষ্কার থেকে শুরু করে ঘর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করা। আর একবার কাজ করতে থাকলে দেখবে আর কিন্তু ঘুমও পায় না, শরীরও ক্লান্ত লাগে না। ভাবলাম না, সমস্তটা তো আমাকে করেই শুতে হবে। তো এখানে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে রাত্রিবেলার খাওয়া দাওয়া করে সমস্ত বাসন কোসন ধুয়ে আবার নতুন করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখেছি, কারণ কালকে তো আবার গোপাল সোনার ভোগ আরম্ভ হবে। তো সেই কারণে সব কিছু এখানে একদম ফিটফাট করে গুছিয়ে রেখেছি। এরপরে কি একেবারে গেটে ফেটে তালা দেওয়া হয়ে গেছে। আর ওই দেখো ঠাকুরের বাসন অল্প কটা আছে, সেগুলো মাজার জন্য গুছিয়ে রেখেছি। ওদিকে ঠাকুর ঘরের দিকে দেখালাম না আর, কারণ গোপাল তো শোয়ানো হয়ে গেছে। আর সব কিছু লাইট টাইটও সব নিভিয়ে দিয়েছি। চলো এরপরে আমিও শুতে যাব। ওদিকে গুলু মনা দুজনেই ঘুমিয়ে গেছে। তবে আমি কিন্তু এই কাজগুলো একা করিনি, আমার সাথে কিন্তু তোমাদের দাদা ভাইও ছিল। ঘুম এখনও পাইনি, কাজের টেনশন থাকলে না ঘুম পায় না। শুধু আমি একা না, তোমাদের দাদাভাইও জেগে আছে আমার সাথে সাথে। রান্নাঘরের কাজ করছিলাম, সমস্ত বাসন কোসন মেজে আবার গ্যাস ট্যাস একদম মুছে, আলু ভাজা হয়েছিল তো সব কিছু মুছে টুছে পরিষ্কার করে রেখেছি। তাহলে কালকে সকালবেলাটা অতটা চাপ হবে না। কালকে উঠতে হবে 5:30টায়। 5:30টায় উঠে গুলুকে আগে তুলতে হবে, গুলুকে রেডি করে ওকে পাঠিয়ে, ঠাকুরের বাসনও বেশি নেই, মোটামুটি মেজে ঘষেই নিয়েছি। আর অল্প কিছু বাসন আছে, সেগুলো সকালবেলা মাজবো। সকালবেলা যত তাড়াতাড়ি পারবো, মোটামুটি যদি 8টা সাড়ে 8টার মধ্যে স্নান করে ঘরে ঢুকে যেতে পারি, তাহলে আমার 12টার মধ্যে ভোগ রান্না হয়ে যাবে। রান্নাবান্না অনেক কিছু তো অল্প 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 করে অনেক কিছু রান্নাবান্না। তো এই অবধি কাজ করে রাখতে পারলাম। আর শরীর দিচ্ছে না, ঘুম পাইনি, কিন্তু শরীরটা খুব ক্লান্ত লাগছে আর খুব পিঠে ব্যথা করছে। মনে হচ্ছে এখন একটু টান টান হয়ে শুতে পারলে একটু শান্তি হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।